বিলাসপুর গ্রামে লায়লা তার 2 সন্তান ও তার স্বামীর সঙ্গে বাস করত। লায়লার বড় ছেলের নাম ছিল সুরেশ, আর তার পুত্রবধূর নাম ছিল নয়না। আর ছোট ছেলের নাম ছিল রিহান, আর ছোট পুত্রবধূর নাম ছিল রুহি। সুরেশ ও নয়নার একটি ছেলে ছিল, তার নাম ছিল ধ্রুব। এদিকে রিহান ও রুহিরও একটি মেয়ে ছিল, তার নাম ছিল রূপালী। রূপালী দেখতে সুন্দর ছিল না, সে ছিল কালো, কিন্তু সে তার মা বাবার কাছে ছিল রাজকুমারী। রূপালী এখন 8ম শ্রেণীতে লেখাপড়া করে। রূপালী কালো ছিল, আবার মেয়ে ছিল, এজন্য তার দাদি লায়লা মোটেও তাকে পছন্দ করত না। রূপালী লেখাপড়ায় অনেক ভালো ছিল, আর বাড়ির কাজেও ছিল অনেক দক্ষ। ওদিকে ধ্রুব ছিল লেখাপড়ায় অনেক কাঁচা, আর দুষ্টামিতেও ছিল খুবই সেরা। কিন্তু তাদের লায়লা দাদি ধ্রুবকেই বেশি ভালোবাসত। ওদিকে রূপালী বিয়ে হওয়ার কারণে লায়লা তার ছোট ছেলে ও পুত্রবধূকে সবসময় কথা শোনাত। এভাবেই দিন কাটছিল। এমনই এক দিনের কথা, রূপালী একদিন তার দাদির কাছে গিয়ে বলল, দাদি, আমি আবার ক্লাসে ফার্স্ট হয়েছি। তো আমি কি করব? তুই ফার্স্ট হয়েছিস, যতই লেখাপড়া করিস তুই তোর মায়ের মতো শ্বশুর বাড়ি গিয়ে থালা বাটি ধুবি, আকার সাই তুলবি, বুঝেছিস? আর আমার ধ্রুব হলো ছেলে, ও লেখাপড়া করুক আর না করুক সব সময় চাঁদের টুকরো। দাদির মুখে একথা শুনে রূপালী খুবই কষ্ট পেল। তখন সেখানে ধ্রুব চলে আসলো। ধ্রুবকে দিকে লায়লা বলল, এই দেখো, আমার মহারাজা চলে এসেছে। ধ্রুব, বলো শোনা, তোমার রেজাল্টের কি খবর? আমি তো ওর রেজাল্ট শুনেছি, এখন তুমি বলো। আমি আশা করি তুমি পুরো ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছো, তাই না? না না দাদি, আমি ফার্স্টও হইনি, সেকেন্ডও হইনি, আমি তো ফেল করেছি। ঠিক আছে সোনা, এতে তুমি মন খারাপ করো না। ফার্স্ট হওনি তো কি হয়েছে, এইবার ফার্স্ট হওনি, সামনে বার হবা। ঠিক আছে দাদি, আমি তো কোনো টেনশনই করছি না। আমি বাইরে খেলতে যাব। যদি তোমার কাছে কিছু টাকা থাকে তাহলে আমাকে টাকা দাও, টাকা লাগবে। এই যে নাও সোনা, 6 টাকা। উহু দাদি, তুমি এ কি বলছো? 6 টাকায় এই জামানায় কি হয়? আমার তো 500 টাকা লাগবে। তুমি 500 টাকা দাও আমাকে। আচ্ছা ঠিক আছে, এই নাও 500 টাকা। খুশি হয়েছো তো? দাদি ও ধ্রুবের এসব কীর্তিকলাপ দেখার পরে রূপালী তার দাদিকে বলল, দাদি, আমারও টাকা লাগবে। আমি আমার জন্য নতুন একটি ড্রেস কিনবো। এই যে কালির কলা করছি, তুই নতুন জামা কি করবি? 1000 দামি জামা পরলেও তোর কালো চেহারাকে তুই ঢাকতে পারবি না। কালো চেহারা নিয়ে বাহিরে গিয়ে মানুষের মুখ কলুষিত করা বাদ দিয়ে বাড়িতে থেকে ঘরের কাজ কর। বাসায় অনেক কাজ পড়ে আছে, যা এখান থেকে। দাদির মুখে এরকম কথা শুনে রূপালী খুবই কষ্ট পেল। সে কান্না করতে করতে তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি দাদির কাছে গিয়ে বলেছি আমি ফার্স্ট হয়েছি। এরপরও দাদি আমাকে কত কথা শুনিয়ে দিল। দাদি আমাকে একটু ভালোবাসে না মা, আমাকে দেখতে পারে না। আর ধ্রুব ফেল হয়েছে, ও ফেল হওয়ার সত্ত্বেও দাদি ওকে কত ভালো ভালো কমেন্টস করলো, ওকে টাকা দিল। আর আমি জামা কেনার জন্য টাকা চাইলাম বলে দাদি আমাকে অনেক রকম কটু কথা শোনালো। বেটা, ওটা তো তোমার দাদি হয়। দাদি যা বলে ভালোর জন্যই বলে, মন খারাপ করতে নেই মা। তুমি এভাবে সব সময় ক্লাসে ফার্স্ট হবে, আমি অনেক খুশি হয়েছি। বলো, তুমি আমার কাছে কি চাও? আমি অবশ্যই দেব। মা, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তোমার ভালোবাসা চাই। তোমার কাছে সারা জীবন থাকতে চাই মা। তোমার চেয়ে ভালো মা পৃথিবীর কারো নেই। একথা বলে রূপালী কান্না করতে করতে তার মাকে জড়িয়ে ধরল। এরপরে একদিন রূপালী ও ধ্রুব যখন স্কুল থেকে বাড়ি ফিরল, তখন তাদের দাদি লায়লা বলল, চলে এসেছো আমার মহারাজা নাতি, এদিকে এসো। এই দেখো পানি, তুমি হাত ধুয়ে নাও। তোমার জন্য আমি খাবার রেডি করে রেখেছি। দাদি, আমারও ক্ষুধা লেগেছে, আমিও খাবার খেতে চাই। এই যে দেখো, কাল্লো ম্যাডামের কথা শোনো, ক্ষুধা লেগেছে, যা এখান থেকে। তুই তোর মায়ের কাছে গিয়ে খাবার চা, এখানে তোর জন্য কোনো খাবার রেডি করা নেই। দাদির এরকম কড়া কথা শুনে রূপালী খুবই জোরে জোরে কান্না করতে করতে তার রুমে চলে গেল। এভাবেই অনেক কষ্টে রূপালীর দিন কাটছিল। একদিন স্কুল থেকে আসার পর রূপালী বসে বই পড়ছিল।
তখন ছিল গরমের মৌসুম। তখন ধ্রুব তার কাছে আসলো আর বিভিন্ন রকম ভাবে তাকে ডিস্টার্ব করতে লাগলো। রূপালী ধ্রুবকে ইগনোর করলো। এরপরেও ধ্রুব রূপালীর নোটবুক নিয়ে এদিকে ওদিকে সেটাতে লাগলো। আরে ভাইয়া, তুমি এমনটা কেন করছো? আমাকে পড়তে দাও। আরে রে, তুই কি ভুলে গেছিস? দাদিনা বললো তুই একটা মেয়ে, লেখাপড়া করে কি করবি? তোকে ওই থালাবাটি মাজতে হবে। সর এখান থেকে। বই খাতা পড়ার টেবিল ছেড়ে রান্নাঘরে গিয়ে রান্না কর। তুই যতই পড়িস কালো ম্যাডাম, তুই কোনোদিন অফিসার হতে পারবি না, বুঝেছিস? আমি কোনোদিন অফিসার হতে পারবো কি না পারবো এ আশায় পড়ছি না। লেখাপড়ার দরকার, জ্ঞানের দরকার, এজন্য আমি লেখাপড়া করছি, বুঝেছো? আর তুমি কোন জামানায় বাস করো? তুমি জানো না এই জামানার মেয়েরা কি করতে পারে? রূপালীর চটচট কথা শুনে সেখানে তার দাদি চলে আসলো আর বলল, ধ্রুব বেটা, এখানে কি হয়েছে? দাদি দেখো, ধ্রুব আমাকে ডিস্টার্ব করছে, আমাকে পড়তে দিচ্ছে না। না না দাদি, রূপালী মিথ্যে বলছে। আমি ওকে ডিস্টার্ব করিনি। আমার নোটবুক আমি ভেবেছি ওর নোটবুকের সঙ্গে মিশে গিয়েছে, এজন্যই আমি নিতে এসেছি। এই যে কালোর কয়লা কুচ্ছিত বান্দরি কোথাকার, তুই কেন আমার নাতির বই খুঁজে দিচ্ছিস না? ও বুঝেছি, তুই আমার নাতিকে তো হিংসে করিস। আমার তো মনেই নেই। হিংসে করে কোনো লাভ নেই। যতই লেখাপড়া করিস না কেন, কখনো কোনো কিছু হতে পারবি না। মেয়ে হয়ে জন্মেছিস, এই কথাটা সব সময় মনে রাখবি, বুঝেছিস? দাদির এরকম কথা শুনে প্রতিবারের মতো এবারও রূপালী কান্না করতে করতে বাড়ির বাহিরে চলে গেল। রূপালী কান্না করতে করতে একটি জঙ্গলের মধ্যে চলে গেল আর গাছের নিচে বসে খুবই কান্না করতে লাগলো। যখনই দাদি আমার কাছে আসে তখনই আমাকে অপমান করে। মেয়ে হয়ে জন্ম নিয়ে আমি কি ভুল করেছি? মেয়ে হয়েছে, এতে আমার কি দোষ? রূপালী খুবই কান্না করতে লাগলো। তখন হঠাৎ করে রূপালী একটি আওয়াজ শুনতে পেল। রূপালী, তুমি কান্না করো না। কান্না করার দ্বারা যদি সবকিছু সমাধান হতো, তাহলে পৃথিবীর সবাই শুধু কান্নাই করতো। আরে রে, কে কে? এখানে তো আমি কাউকেও দেখতে পাচ্ছি না। কে কথা বললো? আরে আরে, ভয় পেও না। আমি আমার আওয়াজ তুমি শুনতে পাচ্ছ? তাহলে তো এর চেয়ে খুশির সংবাদ আর আমার কাছে কিছুই হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি, কিন্তু তুমি কে? আমার সামনে আসো, আমি তোমাকে দেখতে চাই। যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেখান থেকে তুমি তোমার ডান দিকে দেখো, একটি কাচের স্তূপ রয়েছে। এই কাচের স্তূপের মধ্যে আমার আত্মা কয়েক হাজার বছর ধরে বাঁধা রয়েছে। এ কি, সত্যি বলছো? সত্যি তোমার আত্মা একটি কাচের স্তূপের মধ্যে আটকানো আছে? হ্যাঁ হ্যাঁ রূপালী, কয়েক বছর আগে একটি জাদুর পরী আমাকে কাচের ডিব্বার মধ্যে আটকে রেখেছে। এই কারণে পরিরাজ্যের সবাই আমাকে মৃত্যু ঘোষণা করেছে আর আমার মৃত দেহকেও দাফন করে দিয়েছে। আমি আর এখানে থাকতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমি মুক্ত হতে চাই। প্লিজ রূপালী, তুমি আমাকে সাহায্য করো, আমাকে তুমি মুক্ত করো। চিন্তা করো না পরিজি, আমি তোমার আত্মাকে অবশ্যই মুক্ত করব। এরপর রূপালী তার ডান দিকে তাকালো। সে দেখতে পেল সত্যি সত্যি একটি কাচের ডিব্বা। এরপর রূপালী ঘাস, গাছগাছালি ও ময়লার স্তূপের মধ্যে থেকে সেই কাচের ডিব্বাকে খুঁজে বের করলো। যখনই রূপালী সেই কাচের ডিব্বার মুখ খুলল, তখনই সেখানে অনেকগুলো বৃষ্টির মতো কিচড় পড়তে লাগলো। এরপর সেখানে পরের আত্মা প্রকট হলো আর বলল, রূপালী, আমাকে কাচের ডিব্বা থেকে মুক্ত করে তুমি অনেক বড় উপকার করেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু তোমার এই এত বড় অনুগ্রহ ও দয়ার কারণে আমি চলে যাওয়ার আগে তোমাকে কিছু দিতে চাই রূপালী। একথা বলে পরি তার জাদুর লাঠি ঘোরালো আর সেখানে খুবই সুন্দর একটি লেহেঙ্গা প্রকট করলো ও বলল, এই নাও, এটাকে তোমার সঙ্গে রেখে দাও। যখন তুমি এই জাদুর গাউনকে পরবে তখন তুমি দেখতে অনেক সুন্দরী হয়ে যাবে। শুধু তাই নয়, এই জাদুর লেহেঙ্গা তোমার জীবনের সকল দুঃখ, কষ্ট, পেরেশানিকে দূর করে দেবে। আর যারা তোমাকে পছন্দ করে না, তারাও তোমাকে ভালোবাসতে শুরু করবে। একথা বলে পরি অদৃশ্য হয়ে গেল। এরপর রূপালী ওই জাদুর লেহেঙ্গাকে নিয়ে সোজা বাড়ি চলে আসলো। বাড়িতে এসে যখনই রূপালী জাদুর লেহেঙ্গা পরে নিল, সঙ্গে সঙ্গে সে দেখতে খুবই সুন্দরী মেয়েতে পরিণত হলো। রূপালীকে এত সুন্দর হতে দেখে পরিবারের সবাই খুবই আশ্চর্য হয়ে গেল আর রূপালীকে এর কারণ জিজ্ঞেস করলো।
কিন্তু রূপালী তার মা বাবাকে ছাড়া পরিবারের কাউকে এই সংবাদ সম্পর্কে কিছুই বলল না। পরের দিন সকালে তাদের দাদি সবাইকে খাবারের জন্য ডাকলো। সবাই টেবিলে বসে খাবার খেতে লাগলো। রূপালী ও জাদুর লেহেঙ্গা পরে বসলো খাবার খাওয়ার জন্য। রূপালীকে দেখতে অনেক সুন্দর লাগছিল। পরিবারের সবাই রূপালীর দিকে হা করে তাকিয়েছিল। শুধু তাই নয়, রূপালীকে দেখে সবার মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। এরপর থেকেই পরিবারের সবাই রূপালীকে ভালোবাসতে লাগলো। তার দাদি সব থেকে বেশি ভালোবাসতে শুরু করলো। এভাবে মৃত পরীর আত্মার দেওয়া জাদুর লেহেঙ্গার মাধ্যমে রূপালীর জীবন সুখে শান্তিতে ভরে উঠল। ভীমপুর নামক গ্রামে শীতল ও কাজল নামে দুই বোন বাস করত। কাজল ছিল দেখতে খুবই কালো, আর তার চেহারার উপরে ছোট ছোট দাগও ছিল। কাজল দেখতে কালো হলেও তার ব্যবহার আচার ছিল খুবই মার্জিত। কাজল সব মানুষের সাথে বিনয় ও ভদ্রতার সাথে কথা বলতো। ওদিকে কাজলের আপন ছোট বোন শীতল ছিল খুবই সুন্দরী। সে দেখতে যেমন সুন্দরী ছিল, তার সুন্দরের অহংকারও ছিল খুবই বেশি। শীতল মনে করত তার চেয়ে বড় আর তার চেয়ে সম্মানী পৃথিবীতে আর কেউ নেই। সে তার বোন কাজলকে খুবই কটু কথা শোনাতো তার কালো রঙের কারণে। মা, তুমি তো দেখতে ফর্সা, বাবাও হ্যান্ডসাম, আর আমার গায়ের রং তো একেবারে দুধে আলতা। কিন্তু আমি একটা ব্যাপার বুঝে পাই না, তুমি কি কাজলকে কোনো আলকাতরার ড্রামের ভিতর থেকে তুলে এনেছিলে নাকি? আমাদের পরিবারকে গ্রহণ লাগানোর জন্যই হয়তো ওই পরিবারে এসেছে। ওকে বড় বোন বলতে আমার লজ্জা করে মা। মানুষের সামনে ওর কারণে আমার অনেক ইনসাল্ট হয়। শীতল, মুখ সামাল করে কথা বলো। কাজল তোমার বড় বোন। যত বড় মুখ নয় তত বড় কথা। লেখাপড়ার দিকে নাই, কাজের দিকে নাই, সব সময় অহংকার করবে আর বড় বোনকে এরকম কটু কথা শোনাবে। বেয়াদব মেয়ে কোথাকার। মা, আমি তো সত্য কথাই বলছি, আমি তো কোনো মিথ্যে বলিনি। তাহলে আমি অন্যায়টা করলাম কোথায়? কালোকে কালো বলবে না তো কি বলবে? কাজলকে যদি তোমার এতই ভালো লাগে তাহলে ওই কালো কাওয়াকে তোমার গলায় ঝুলিয়ে রাখো সব সময়। আমাকে বাড়ি থেকে বের করে দিলেও কখনো আমি ওকে বড় বোন বলে স্বীকার করব না। অবশেষে শীতলের মা শীতলের গালে থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে মন খারাপ করে শীতল সেখান থেকে চলে গেল। মা, কেন তুমি শীতলকে থাপ্পড় মারলে? আমি কালো, এই জন্য তো কালো বলেছে। দেখেছো মা, বাড়িতে শীতল যেমন আমাকে নিয়ে এরকমটা করলো, বাহিরেও সব মানুষের অপমান শুনতে হয়। সব সময় কতবার সহ্য করা যায়? বেটা কাজল, তুমি কান্না করো না। কে বলেছে তুমি সুন্দর নয়? তোমার মন অনেক পবিত্র। এই দুনিয়াতে যার মন বড়, মন ভালো, সেই তো সুন্দর। মা, তোমার এই ধারণা ভুল। হয়তো তুমি আমাকে ভালোবাসো, তাই আমার মন রক্ষার জন্য এই কথা বলছো। আমি জন্মের পর থেকে দেখে আসছি, অপরের সৌন্দর্যই তো হলো আসল সৌন্দর্য। ভেতরের মনের সৌন্দর্যটাকে কেউ দেখতে চায় না, কেউ বুঝতে চেষ্টা করে না। একথা বলে কাজল তার মাকে জড়িয়ে ধরল আর অনেকক্ষণ ধরে কান্না করলো। পরের দিন কাজল স্কুলে যাচ্ছিল। রাস্তার মধ্যে শীতল ও তার কিছু বান্ধবী মিলে কাজলের রাস্তা আটকে দাঁড়ালো। এ শীতল, এটা তোর বোন কাজল না? দেখেছো, এক বোন কেমন পূর্ণিমার চাঁদ আর আরেক বোন অমাবস্যার কালো রাত। তুই ঠিকই বলেছিস। দেখছিস কাজল ঠোঁটের উপরে কেমন লাল লিপস্টিক লাগিয়েছে? মনে হচ্ছে একেবারে রাক্ষসী ডাইনি ভূত। অন্ধকারে কেউ দেখলে তো ভয় পেয়ে যাবে, আর 3-4 দিন তার ভয়ে ঘুমিয়ে আসবে না। কোনো বাচ্চারা দেখে চিৎকার করে উঠবে রে। আমার তো হাসি থামছে না। শীতল, বাচ্চারা কি ভয় করবে? আমারই তো ভয় করছে। তোর বোনকে বলবি ও যেন বাড়ি থেকে বের না হয়। এই মেয়ে, তোমার লজ্জা করে না রাস্তায় বের হতে এরকম চেহারা নিয়ে? যাও, বাড়িতে যাও। শীতল ও তার বান্ধবীদের অপমান শুনে কাজল খুবই কষ্ট পেল। কাজল কান্না করতে করতে স্কুলে যাওয়া বাদ দিয়ে বাড়ি ফিরে আসলো। হে খোদা, যদি আমাকে একটু সুন্দর বানাতে তাহলে তোমার কি ক্ষতি হতো? আজ কত অপমান সহ্য করতে হচ্ছে। কালো হয়েও নিজের মনকে সান্ত্বনা দিয়ে এভাবে বেঁচে থাকার চেষ্টা করে, কিন্তু মানুষ তো আর বেঁচে থাকতে দেয় না আমাকে। কাজলের মনে অনেক কষ্ট, তবুও কাজল সুসাইড করে না পরকাল ভেবে। কাজল সবসময় চুপি চুপি কান্না করত আর চোখের পানি মুছত, যাতে তার মা বাবা দেখতে না পায়, কারণ তার মা বাবার এমনিতেই তাকে নিয়ে অনেক টেনশন।
আস্তে আস্তে কাজল অনেক বড় হয়ে গেল, বিয়ের বয়স হয়ে গেছে। কাজলের জন্য পাত্রপক্ষরা দেখতে এসে সেখানে অপমান করে চলে যেত। এ নিয়ে কাজলের বাবা মা অনেক চিন্তিত ছিল। কাজলও এই বিষয় নিয়ে অনেক চিন্তায় ছিল। এভাবেই দুঃখে কষ্টে কাজলের দিন কাটছিল। একদিন শীতল তার কিছু বান্ধবীদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটছিল। ফ্রেন্ডসরা, তোরা শোন, আমি ভাবছি কি জানিস, আমাদের বাড়ির পাশে এই যে জঙ্গল না, জঙ্গলের ওপাশে একটি কালো পাহাড় আছে, ওখানে একটি গহীন কূপ আছে। আমি এটা ঠিক করেছি, আমার বোন কাজলকে সাথে করে এনে এই কূপের মধ্যে ওকে ফেলে দেব, সারা জীবনের জন্য ওকে শেষ করে দেব। ওই কালো কাওয়াটার সঙ্গে একই ছাদের নিচে আমার আর থাকতে ইচ্ছে করে না, ওর জন্য আমার অনেক ইনসাল্ট হয়। শীতল তার বান্ধবীদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটছিল আর তার বোন কাজলকে জানে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করছিল। হঠাৎ করে তারা দেখতে পেল কি যেন অনেক দূরে চিকচিক করছে। তারা সেখানে গিয়ে দেখলো একটি আয়না চকচক করছে। তখন আয়নার মধ্যে থেকে আওয়াজ আসলো, শোনো মেয়েরা, আমি হলাম পরীর জাদুর আয়না। পরী আমাকে নিয়ে পরীর কাছে যাচ্ছিল, হঠাৎ করে পরীর হাত ফসকে আমি এখানে পড়ে গেছি। তোমরা যদি আমার কথা শোনো তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে যেতে পারবে, আর পৃথিবীর মধ্যে অনেক ধনী হবে, যেরকম ধন সম্পদ আর কারো নেই। এ কি বলছো পরীর জাদুর আয়না? সত্যি অনেক ধনী হতে পারবো আর অনেক সুন্দরী হয়ে যেতে পারবো? তাহলে বলো আমাদেরকে কি করতে হবে? 3 বার আমার আয়নার দিকে তাকিয়ে বলো, হে জাদুর আয়না, আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েতে পরিবর্তন করে দাও আর আমাকে অনেক ধন সম্পদ দাও, তাইলেই দেখবে কি চমৎকার হয়। শীতল ও তার বান্ধবীরা সবাই মিলে জাদুর আয়নার কথা মতো 3 বার এই মন্ত্রটা পড়ল। আয়নার মধ্যে তাকিয়ে এটা পড়ার সঙ্গে সঙ্গে শীতল সহ তার সব বান্ধবীরা একেবারে বুড়ি কুৎসিত হয়ে গেল। তারা ধনী হওয়া তো দূরের কথা, তাদের জামাগুলো একেবারে পুরনো ও জীর্ণশীর্ণ ছেঁড়া হয়ে গেল। তারা অনেক কান্নাকাটি করলো, কিন্তু জাদুর আয়না তাদেরকে পূর্বের রূপে ফিরিয়ে দিল না। এদিকে শীতলের বাড়িতে অনেক কান্নাকাটি ও হইচই হচ্ছে। শীতলের মা খাওয়া দাওয়া ভাত দিয়ে তার চিন্তায় পড়ে পড়ে মরছে। মা, তুমি চিন্তা করো না তো, শীতল তার ছোট নয়, মনে হয় ও বান্ধবীদের সাথে করে কোথাও গেছে। আমি ওর সব বান্ধবীদের বাসায় খোঁজ নিয়েছি, কেউ নেই। আমার মনে হচ্ছে সবাই মিলে কোনো একটা প্ল্যান করে কোথাও বেড়াতে গেছে। আমি কি করে বিশ্বাস করব? হয়তো রাত হয়ে গেল, আমার মেয়ে বাড়ি ফিরল না। অনেক রাত হয়ে গেল, কিন্তু শীতল বাড়ি ফিরল না। এখন কাজলও খুবই চিন্তা করছে শীতলকে নিয়ে, কারণ কাজলও শীতলকে অনেক ভালোবাসতো। পরের দিন সকাল পর্যন্ত যখন শীতল বাড়ি ফিরল না, তখন কাজল শীতলকে খোঁজার জন্য বাইরে বের হলো। কাজল শীতলকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে সেই জাদুর আয়নার কাছে পৌঁছে গেল। সেখানে গিয়ে কাজল শীতল ও তার বান্ধবীদের অবস্থা সম্পর্কে দেখে ফেলল। শীতল, তোদের এই অবস্থা কেন? কি হয়েছে তোদের? এরপর শীতল কাজলকে সব কথা খুলে বলল। হে জাদুর আয়না, তুমি শীতল আর ওর বান্ধবীদেরকে ঠিক করে দাও। কাজল, তুমি আমার কথা শোনো, তাহলে তুমি দেখতে অনেক সুন্দরী হতে পারবে। শুধু সুন্দরী নয়, আমি তোমাকে অনেক টাকা পয়সা দিতে পারবো, যে টাকা পয়সা সারা জীবনেও তুমি উড়িয়ে ফুরাতে পারবে না। জাদুর আয়না, আমার টাকা পয়সার দরকার নেই, আমার সৌন্দর্যের কোনো দরকার নেই। আমি আমার বোনকে ভালোবাসি, আমার বোনকে আগের রূপে ফিরিয়ে দাও। তোমার বোন শীতল ও তার বান্ধবীরা প্রচন্ড লোভী, আর আমি লোভী মেয়েদেরকে এভাবে শাস্তি দেই। জাদুর আয়না, ও আর ভুল বুঝতে পেরেছে, ও আর কোনোদিন এমনটা করবে না, ওকে ক্ষমা করে দাও প্লিজ। কাজলের অনুরোধের কারণে জাদুর আয়না শীতল ও তার বান্ধবীদেরকে আগের রূপে ফিরিয়ে দিল। এসব দেখে শীতল তার কৃতকর্মের উপরে খুবই লজ্জিত হলো আর কাজলের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইল। কাজলও সব কিছু ক্ষমা করে দিল। এরপর থেকে শীতল ও কাজল দুইজনে মিলেমিশে জীবন কাটাতে লাগলো। কোনো একটি গ্রামে খুবই সুন্দর ফর্সা ও নীল চক্ষুওয়ালা সিন্ড্রেলা নামে একটি মেয়ে বাস করত। খুবই সুন্দরী চেহারার অধিকারী হওয়ার সত্ত্বেও সিন্ড্রেলার কোনো অহংকার ছিল না, বরং তার সৌন্দর্য নিয়ে সে খুবই চিন্তিত ছিল। কারণ সিন্ড্রেলা যেখানেই যেত সেখানকার মানুষই তার জন্য পাগল হয়ে যেত।
আর বিয়ের উপযুক্ত সব ছেলেরাই তো তাকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাইতো ও তাকে প্রস্তাব দিত। এসব দেখতে দেখতে বিরক্ত হয়ে সিন্ড্রেলা তার নিজের প্রতি অনেক রাগ করত। একদিন সিন্ড্রেলা মার্কেটে যাচ্ছিল কিছু জিনিস কিনতে। ওই সময় রাস্তার মধ্যে কিছু ছেলে সিন্ড্রেলার পিছু লেগে গেল। সিন্ড্রেলা বিরক্ত হয়ে তাদেরকে বলল, শোনো, তোমাদের স্পষ্ট বলে দিচ্ছি, এরপরও যদি তোমরা আমার পিছু পিছু আসো না, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে না। এ কথা বলে সিন্ড্রেলা রাখতে রাখতে বাড়িতে চলে আসলো। তখন সিন্ড্রেলার মা মারিয়া বলল, কি হয়েছে সিন্ড্রেলা, তুমি এত রেগে আছো কেন? মা, আমি একেবারে পেরেশান হয়ে গেছি। যখনই আমি বাইরে যাই তখনই মানুষ আমাকে ঠিক থাকতে দেয় না, আমার পিছু লেগে যায়। আরে মামুনি, মেয়েরা তো সুন্দরী হওয়ার জন্য না জানি কি কি করে, আর তুমি তো আল্লাহর পক্ষ থেকে সৌন্দর্য পেয়েছো, আর তুমি বিরক্ত হচ্ছ কেন? মা, এটা মানে আমি একথা বোঝাতে যাচ্ছি না যে আমি সৌন্দর্যের প্রতি অনীহা করি অথবা অপছন্দ করি। সৌন্দর্য আমারও অনেক পছন্দ। আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করতে আর নিজেকে স্মার্ট রাখতে আমিও চাই, কিন্তু আমি চাই কি জানো মা, যে মানুষ আমাকে পছন্দ করবে আমার যোগ্যতা দেখে, আমার আচার ব্যবহার দেখে, রূপ দেখে নয়। এটা তো অনেক ভালো কথা সিন্ড্রেলা মামনি। আমার মেয়েকে দেখে সব মানুষ একেবারে দেওয়ানা। দেখবে একদিন অনেক বড় ঘর থেকে আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসবে। না না মা, আমি বিয়ে করতে চাই না। আমি তো আগে নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু বেটা, টাকা পয়সা ইনকাম করার কি দরকার? আমাদের তো আল্লাহ সব কিছু দিয়েছে। তোমার বাবা মৃত্যুর আগে আমাদের জন্য সব কিছু করে গেছে, টাকা পয়সা দিয়ে কি করবা? না না মা, তবু আমি যতদিন না ভালো কোনো চাকরি পাচ্ছি ততদিন কোথাও বিয়ে করব না। তোমাকে বোঝানো আর না বোঝানো দুটোই সমান। কিন্তু শুনে রাখো, আমার মৃত্যুর আগে আমি কিন্তু জামাই দেখতে চাই। এরপরও সিন্ড্রেলা তার মায়ের কথাকে ডিনাই করে তার ঘরে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সিন্ড্রেলা বের হলো তার চাকরির সন্ধানে। তখন ওই এলাকার সবচেয়ে ধনী ব্যবসায়ীর ছেলে জ্যাকি সিন্ড্রেলার পিছু করল। জ্যাকি সিন্ড্রেলার পথ আটকে দাঁড়িয়ে বলল, হাই বিউটিফুল, কোথায় যাচ্ছ? যেখানে যাচ্ছ আমাকে সাথে নিয়ে যাও না। জ্যাকের কথা শুনে সিন্ড্রেলা তার গালে অনেক জোরে থাপ্পড় বসিয়ে দিল আর বলল, হাউ ডিয়ার ইউ! যদি এরপরে কখনো কোনোদিন আর আমার রাস্তা আটকে দাঁড়াও, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সিন্ড্রেলা, আমাকে থাপ্পড় মেরেছো, এতে আমার কোনো দুঃখ নেই। তুমি আমার ভালোবাসাকে গ্রহণ করো, এই গোলাপ ফুলের ভালোবাসা নাও। এরপরেও সিন্ড্রেলা জ্যাকের দেওয়া গোলাপ ফুল ছুঁড়ে মারল আর সেখান থেকে চলে গেল। সিন্ড্রেলার এরকম আচরণ দেখে জ্যাক রেগে গেল আর বলল, সিন্ড্রেলা, একদিন না একদিন আমাকে তোমার স্বামী হিসাবে মেনে নিতেই হবে। আমি সে অপেক্ষায় থাকলাম। ওদিকে সিন্ড্রেলা সেখান থেকে গোটা এলাকা শহর ঘুরছিল আর চাকরির সন্ধান করছিল। হঠাৎ করে সিন্ড্রেলা শুনতে পেল রাজ্যের সৈনিক ঘোষণা করছে, শোনো শোনো শোনো, এই রাজ্যের বীর ভানু প্রতাপ রাজা ঘোষণা করেছে তার রাজ্যের অ্যাকাউন্ট দেখাশোনা করার জন্য এই রাজ্যের যোগ্য কোনো এক ব্যক্তির প্রয়োজন, চাই সে ছেলে হোক অথবা মেয়ে হোক। যে যে এই চাকরির জন্য নিজেকে উপযুক্ত মনে করবে, আগামীকাল সে গিয়ে দেখা করবে রাজা ভানু প্রতাপের সঙ্গে। সিন্ড্রেলা এই ঘোষণা শোনার পরে সে খুশিতে নাচতে আরম্ভ করলো আর বলল, আরে আরে, এই তো চাকরির একটা সুবর্ণ সুযোগ। আমি এই সুযোগকে হাতছাড়া করব না। আমি এই চাকরিতে ইন্টারভিউ দেব। ইনশাল্লাহ আমি এই চাকরিটা পেয়ে যাব। আমি মাকে যেয়ে বলি। এটা ভেবে সিন্ড্রেলা মনের আনন্দে বাড়িতে গেল আর তার মাকে সব কথা খুলে বলল। মা, তুমি দেখো, এই চাকরিটা আমার হয়ে যাবে আর আমি মন দিয়ে চাকরি করব। কিন্তু সিন্ড্রেলা, আমার তো মনে হচ্ছে রাজা ভানু প্রতাপ তোমাকে এই চাকরি থেকে বাদ দিয়ে দেবে। কিন্তু কেন মা? কারণ রাজা ভানু প্রতাপ যখনই তোমাকে দেখবে তখনই প্রস্তাব নিয়ে সোজা আমার বাড়িতে আসবে। আর আমার এই কথাটা যেন সত্যি হয় খোদা। মা, কিসের প্রস্তাব নিয়ে আসবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন সিন্ড্রেলা,
তুমি কি জানো না যে রাজা ভানু প্রতাপের বিয়ের উপযুক্ত একটি ছেলে আছে? যখনই রাজা ভানু প্রতাপ তোমাকে দেখবে, সে তার ছেলের জন্য তোমাকেই পছন্দ করবে। ওহো মা, আমি তোমাকে কতবার বলবো যে আমি বিয়ে করব না। দেখো, রাজা ভানু প্রতাপ আমার যোগ্যতা দেখে আমাকে চাকরিতে জয়েন করে নেবে। কথা বলে সিন্ড্রেলা সোজা তার রুমে চলে গেল আর ভাবতে লাগলো আগামীকাল রাজা ভানু প্রতাপের সামনে সে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে। পরের দিন রেডি হয়ে মুখে মাস্ক পরে সিন্ড্রেলা রাজদরবারে উপস্থিত হলো। সিন্ড্রেলা সেখানে গিয়ে দেখলো অনেকেই সেই চাকরিটার আশায় রাজদরবারে উপস্থিত হয়েছে। রাজা ভানু প্রতাপ এক এক করে সবার ইন্টারভিউ নিল। সবার পরীক্ষা নেওয়ার পরে রাজা ভানু প্রতাপ তার অ্যাকাউন্টের দেখাশোনা করার জন্য একজনকে নিযুক্ত করে ফেলল। সে ছিল সিন্ড্রেলা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সিন্ড্রেলা, তুমি আমার প্রশ্নের সবগুলোরই সঠিক উত্তর দিয়েছো। আমি আশা করি তুমি আমার অ্যাকাউন্টের যথাযথ দেখাশোনা করবে। কথা শোনার সঙ্গে সঙ্গে সিন্ড্রেলার চোখে পানি চলে আসলো। আরে সিন্ড্রেলা, তোমার চোখে পানি কেন? রাজা মশাই, এটা আমার সুখের পানি। আপনি আমার চাকরি দিয়েছেন, এটা আমার অনেক বড় পাওয়া। সেখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রাজার ছেলে রবিন প্রতাপ সিন্ড্রেলাকে দেখছিল। সে বলল, আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি মাস্ক পরে কেন আছেন? মানে বাতাসের সঙ্গে অনেক ধুলিবালি, তো এজন্য আমি মাস্ক পরে থাকি। আর আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে। আচ্ছা মহারাজা, আপনি আমার কাজ বলে দিন, আমি এখন থেকে আমার কাজ করতে চাই। চাকরি পাওয়ার পর থেকেই সিন্ড্রেলা খুবই মনোযোগ দিয়ে তার দায়িত্ব পালন করতে থাকলো। এভাবেই কয়েক মাস কেটে গেল। মহারাজা সিন্ড্রেলার কাজ দেখে অনেক খুশি। সিন্ড্রেলা সব সময় মনোযোগ দিয়ে তার দায়িত্ব পালন করত, কিন্তু বীর ভানু প্রতাপের ছেলে রবিন প্রতাপের সবসময় সন্দেহ হতো মাস্ক পরে থাকা সিন্ড্রেলার প্রতি। একদিন রবিন প্রতাপ সিন্ড্রেলার কাছে গেল আর বলল, আমাদের মহলের মধ্যে সব সময় চাকর বাকর কাজ করে, সবকিছু পরিষ্কার, এখানে তুমি ধুলা কোথায় পাচ্ছ? কেন মাস্ক পরে থাকো সব সময়? এটা কেমন কথা বলছেন? আপনি কি সায়েন্টিস্টের এখানে পরীক্ষা করেছেন যে হাওয়াতে ধুলো নেই? যেখানেই হাওয়া আছে সেখানেই ধুলো আছে, আর হাওয়া সব জায়গায় আছে। সিন্ড্রেলার জবাব শুনে রবিন প্রতাপ চুপ করে সেখান থেকে চলে গেল। সিন্ড্রেলার কাজের প্রতি এত ভালোবাসা দেখে ধীরে ধীরে রবিন প্রতাপের মনে তার প্রতি ভালোবাসার জন্ম হলো। একদিন সিন্ড্রেলা খুব মনোযোগ দিয়ে ক্যাশের টাকা গুনছিল। সেই সময় রাজার ছেলে রবিন প্রতাপ এসে বলল, ইয়েস সিন্ড্রেলা, শুনুন। আমি জানি আজকে আপনি আবার জিজ্ঞেস করবেন যে আমি কেন মাস্ক পরে আছি, তাই না? এটা পরে আপনি আমার সময় নষ্ট করবেন না, আমি আমার কাজে ব্যস্ত আছি। না না, এমন কিছুই নয়, আমি আপনার কাজ দেখে মুগ্ধ হয়েছি। আপনি সত্যি কাজে অনেক মনোযোগী। কথা শুনে সিন্ড্রেলা কেঁদে উঠল। আরে আরে, আপনি কান্না করে উঠলেন কেন? যখন কেউ আমার কাজের প্রশংসা করে তখন আমি ইমোশনাল হয়ে যাই। ও, তাহলে আমার সঙ্গে অনেকটা মিল আছে। আমিও অনেক ইমোশনালি আর অনেক পরিশ্রমী। তো মার্কসওয়ালি অ্যাকাউন্টেন্ট, আমরা কি দুজন বন্ধু হতে পারি? এরপরে সিন্ড্রেলা হেসে উঠে রবিন প্রতাপের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ালো। তাদের এই বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমে পরিণত হলো। একদিন রবিন প্রতাপ আর সিন্ড্রেলা দুজন মিলে এক গাছের নিচে বসে গল্প করছিল। আর এসব দৃশ্য সিন্ড্রেলার এলাকার ব্যবসায়ী ছেলে জিকে দেখে ফেলল। আরে, এ দেখছি রাজার ছেলের সঙ্গে প্রেম আলাপ করছে। না না, এটা কখনোই হতে দেব না। সিন্ড্রেলা শুধু আমার, ওকে আমি বিয়ে করব। জিকে আগে থেকে এ বিষয়ে প্রস্তুতি নিয়েছিল। সে এক জাদুকরণের কাছ থেকে আতর পরিয়ে নিয়ে এসেছিল, যেটা সিন্ড্রেলার গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সিন্ড্রেলা তার সাথে প্রেম করার জন্য পাগল হয়ে যাবে। আমি এই আতরের মুখটা খুলি আর সিন্ড্রেলার গায়ে এই আতর মাখিয়ে দিই, তাহলে সিন্ড্রেলা আমার সঙ্গে প্রেম করবে। কথা বলে জিকে আতরের মুখ খুলতে গেল, কিন্তু আতরের মুখটা ছিল অনেক কঠিন। অনেকক্ষণ চেষ্টা করার পরে আতরের মুখ খুলল, কিন্তু আতর বেরিয়ে জিকের গায়ে পড়ে গেল। পড়ানো আতর জিকের গায়ে লাগার সঙ্গে সঙ্গে আতরের প্রভাবে জিকে প্রভাবিত হলো আর বলতে লাগলো,
আমি আমাকে অনেক ভালোবাসি, আমি আমাকে নিয়ে সারা জীবন সুখে থাকতে চাই। জিকের মুখে এরকম পাগলের মতো সংলাপ শুনে রবিন প্রতাপ ও সিন্ড্রেলা হাসতে লাগলো। ওদিকে জিকে পাগলের মতো সংলাপ বলতে বলতে সেখান থেকে চলে গেল। এরপর সিন্ড্রেলা তার মায়ের কাছে গিয়ে ও রবিন প্রতাপ ভানুপ্রতাপের কাছে গিয়ে ভালোবাসার কথা প্রকাশ করলো। রাজা ভানুপ্রতাপ ও সিন্ড্রেলার মা দুজনেই তাদের ভালোবাসাকে মেনে নিল। এরপর রাজা ভানুপ্রতাপ অনেক ধুমধাম করে তার ছেলে রবিন প্রতাপের সঙ্গে সিন্ড্রেলার বিয়ে দিয়ে দিল। রামপুর গ্রামে সোহানা, শীতল ও মীরা নামে 3 বোন তাদের মা সুজাতার সঙ্গে বাস করত। সুজাতা তার বড় 2 মেয়ে শীতল ও মীনাকে অনেক বেশি ভালোবাসত, তাদের কোনো জিনিসের কমতি হতে দিত না। কিন্তু সুজাতা তার ছোট মেয়ে সোহানাকে মোটেও দেখতে পারত না। সোহানা তার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য অনেক চেষ্টা করত, কিন্তু তার মা কিছুতেই তাকে পছন্দ করত না ও তার মন বোঝারও চেষ্টা করত না। এর কারণ হলো, যেদিন সোহানা পৃথিবীতে জন্মগ্রহণ করে ওই দিনই তার বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এরপর থেকে সুজাতা তার ছোট মেয়ে সোহানাকে স্বামীর হত্যাকারী হিসাবে মান্য করতে লাগলো। একদিন সুজাতা মার্কেট থেকে এসে বলল, কিরে সোহানা, রাক্ষসী মুখ পুরি কোথাকার, এখানে কি করছিস? যা কিচেনে যা, অনেক কাজ পড়ে আছে। কাজ বাদ দিয়ে এখানে তামসা দেখছে। শীতল, মিনা, এদিকে এসো, দেখো তোমাদের জন্য কত মার্কেট করে এনেছি। কিন্তু মা, কয়েকদিন আগেই তো আমাদের জন্য কত শপিং করে দিলে, আজ আবার কি দরকার ছিল এত কিছু আনার? বেটা, তোমরা দুজনই তো আমার চোখের তারা, তোমাদের জন্য আনবো না তো কার জন্য আনবো? তোমরা দুজন ছাড়া পৃথিবীতে আমার আর কে আছে বলো মা? ওয়াও মা, কি সুন্দর জামা! দেখ মিনা কি চিকচিক করছে। হ্যালো হ্যালো, মিনা, শীতল, তোমরা দুজন এখানে থাকো, আমার ফোন এসেছে, আমি একটু কথা বলে আসি। ফোন আসার কারণে সুজাতা একটু ছাইডে গিয়ে কথা বলতে লাগলো। এই মধ্যে সোহানা এসে দেখলো, আরে বাবা, এত শপিং! শীতল আপু, মিনা আপু, তোমাদের তো অনেক সুন্দর সুন্দর দামি দামি নতুন নতুন ড্রেস আছে, কিন্তু আমার জামা সবগুলোই ছিঁড়ে গেছে। এই জামাটা আমার অনেক পছন্দ, আমাকে দেবে? কি কি বললি? আমার জামা নিতে চাস? এত বড় স্পর্ধা তোর! শীতল, মিনা, কি হয়েছে তোমাদের? এত চিল্লাপাল্লা করছো কেন? মা দেখো, তুমি আমার জন্য এখন যে শপিং করে আনলে না, এই সুন্দর জামাটা সোহানা নিয়ে নিতে চাইছে, এই জন্যই তো আমি চিৎকার করছি। এ কথা শুনে সুজাতা প্রচন্ড রেগে গেল আর সোহানাকে একটি থাপ্পড় মেরে বলল, কারমচালি, তোর এত বড় স্পর্ধা? তুই আমার মেয়ে জামা নিতে চাস? তুই কি মনে করেছিস নিজেকে, যে আমি তোকে মেয়ে বলে স্বীকার করব আর ভালোবাসবো? ইম্পসিবল। কেন মা, তোমরা সবাই আমার সাথে কেন এমনটা করো? আমি এই বাড়ির সবার ছোট, ছোটদেরকে বাড়ির সবাই কত ভালোবাসে, কত গিফট দেয়, আর আমার সাথে কেন এরকম করো? কেন এরকম করি তুই জানিস না? তোর এই কথার উত্তরটা আমি কতবার দেব তোকে? যেদিন তুই এই পৃথিবীতে এসেছিস সেদিন আমার স্বামী মারা গেছে, আমার জীবন থেকে আমার সোহাগ মারা গেছে। আমার জীবনের সুখ, শান্তি, আনন্দ সবকিছু শেষ হয়ে গেছে শুধু তোর জন্য। আমি তোকে কখনো কোনোদিন ক্ষমা করব না। তুই কি ভেবেছিস যে আমি তোকে মেয়ে বলে, ছোট মেয়ে বলে বুকে টেনে নেব? তোকে এই বাড়িতে থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, এই তো কত। অন্য কেউ হলে তোকে বাড়িতেই জায়গা দিত না, তোকে খুন করে ফেলতো। মায়ের কথা শুনে সোহানা খুবই কষ্ট পেল। সোহানা কান্না করতে করতে বাড়ির বাইরে জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বসলো। বাড়ির কেউ আমাকে দেখতে পারে না। আমি যেদিন জন্মেছি সেদিনই যদি বাবার মৃত্যু লেখা থাকে, তাহলে এতে আমার কি দোষ? মা কেন বোঝে না? সোহানা খুবই কান্না করছিল। ঠিক ওই সময় সেখান দিয়ে একটি পরী যাচ্ছিল। পরী সোহানার কান্না দেখে ফেললো আর সেখানে প্রকট হলো। কে পড়ি? ভয় পেও না সোহানা, আমি তোমার সব কথা শুনে ফেলেছি। তোমার অনেক কষ্ট, আমি তোমাকে হেল্প করতে চাই, তোমার সমস্ত প্রবলেম সলভ করে দিতে চাই। কিন্তু পরিজি, আপনি কি করে আমাকে সাহায্য করবেন? এরপর পরী তার জাদুর লাঠি ঘোরালো আর সেখানে 2টি ফ্রক প্রকট করলো আর বলল,
সোহানা, এর মধ্যে একটি হচ্ছে জাদুর সোনার ফ্রক আর আরেকটি হচ্ছে জাদুর রূপার ফ্রক। এই দুইটি সোনা ও রূপার জাদুর ফ্রক তোমার মনের সকল ইচ্ছাকে পূর্ণ করবে, তোমার সকল প্রকার দুঃখ কষ্টকে দূর করে দেবে। এই দুই জাদুর ফ্রকের কাছ থেকে যা চাইবে তাই পাইবে। থ্যাংক ইউ সো মাচ ফরিজি। আপনাকে ধন্যবাদ জানানোর মতো আমার ভাষা